নমস্কার, গুড মর্নিং। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড। বন্ধুরা, এসএসসি এমটিএস জিকে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। তোমরা যারা এবছর এসএসসি এমটিএস পরীক্ষা দেবে, তোমাদের জন্যই আমি নিয়ে এসেছি 2024 সালে এসএসসি এমটিএস পরীক্ষায় এসে যাওয়া সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে এই বিশেষ ক্লাস। আজকে আমি করাচ্ছি 59তম ক্লাস, যেটি 12ই নভেম্বর 2024 সালে তৃতীয় শিফটে এসেছিল। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো। শুরু করছি আজকের প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। কর্ণাটকের বাদামি এবং আইহোল পাথর কেটে তৈরি গুহাগুলি মূলত ড্যাশ রাজবংশের পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়েছিল। তো সঠিক উত্তর হবে চালুক্য রাজবংশ। তো কর্ণাটকের বাদামি এবং আইহোলের পাথর কেটে তৈরি গুহাগুলি মূলত চালুক্য রাজবংশের পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ড্যাশ ভারতনাট্যম নৃত্যশিল্পী 2023 সালে চেন্নাইয়ে শ্রী পার্থসারথী স্বামী সভা থেকে নাট্যকলা সারথী পুরস্কার লাভ করেছিলেন। তো তিনি হলেন শ্রীকলা ভারত। শ্রীকলা ভারত তিনি একজন ভারতনাট্যম নৃত্যশিল্পী। ভারতনাট্যম যেটি ভারতবর্ষের তামিলনাড়ু রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য। কাকরাপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? তো কাকরাপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত গুজরাট। তো সঠিক উত্তর হবে গুজরাট। কাকরাপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি গুজরাটে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, খেলাধুলায় অ্যাসে শব্দটি সাধারণত কী নামে পরিচিত? তো অ্যাসে এই শব্দটি টেনিসের ক্ষেত্রে দ্রুততম সার্ভ। অর্থাৎ টেনিসে দেখবে, তোমরা যারা টেনিস খেলা দেখো, তো যখন সার্ভ করে, সার্ভার যখন সার্ভ করে, তো রিসিভার যখন সেটা আর ফেরত পাঠাতে পারে না, একে বলা হয় এসে। ঠিক আছে? তো দ্রুততম সার্ভ করে, সার্ভার যখন দ্রুততম সার্ভ করে এবং রিসিভার যখন আর ফেরত পাঠাতে পারে না, তখন একে এসে ব্যবহার করা হয়। আমার এলাকায় স্থাপিত একটি কারখানার কারণে ব্যাপক বন উজাড় হচ্ছে। নিচের কোনটি আমরা নিকটবর্তী ভবিষ্যতে দেখতে বা পাবো বলে আশা করছি? তো যখন বন উজাড় করা হচ্ছে, এর ফলে কি হবে? ভূগর্ভস্থ জলের স্তর হ্রাস পাবে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ বিবৃতি এ। ঠিক আছে, তো ভূগর্ভস্থ জলের স্তর হ্রাস পাবে, এটা আমরা দেখতে পাবো যদি বন উজাড় হয়ে যায়। এছাড়াও তাপমাত্রা বৃদ্ধি পাবে, বৃষ্টি হবে না। ঠিক আছে, ওজোন স্তর সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিগুলি সত্য? দেখো, এ বি সি ডি এই 4টি বিবৃতি রয়েছে। তো এই 4টি বিবৃতির মধ্যে ওজোন স্তর সম্পর্কে কোন বিবৃতিটি সঠিক সেটা আমাদের বের করতে হবে। দেখো, এটি স্ট্র্যাটোস্ফিয়ারে পাওয়া যায়, এটা সঠিক। ক্লোরোফ্লোরোকার্বন ওজোন গর্তের জন্য দায়ী, এটাও ঠিক। ওজোন স্তর ভূপৃষ্ঠ থেকে 15 থেকে 30 কিমি উপরে পাওয়া যায়, এটাও ঠিক। তো দেখো, শুধুমাত্র এ বি সি এই বিবৃতি 3টি কিন্তু সঠিক। তো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পৃথিবীর আগ্নেয়গিরির নিম্নলিখিত কোন ধরনের অগ্ন্যুৎপাত সবচেয়ে বিস্ফোরক? তো পৃথিবীর যে আগ্নেয়গিরি হয় এবং সেখানে যে অগ্ন্যুৎপাত হয়, এই অগ্ন্যুৎপাতের সবচেয়ে বিস্ফোরক হচ্ছে ক্যালডেরা। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, ক্যালডেরা। ক্যালডেরা অগ্ন্যুৎপাতটি সবচেয়ে বেশি বিস্ফোরক। শোভনা নারায়ণ এবং গীতিকা কালহা কোন বইটি লিখেছেন? শোভনা নারায়ণ এবং গীতিকা কালহা যে বইটি লিখেছেন সেটা হচ্ছে ইন্ডিয়ান মাইথোলজি থ্রু ক্লাসিক্যাল ড্যান্স। অপশন এ, ইন্ডিয়ান মাইথোলজি থ্রু ক্লাসিক্যাল ড্যান্স। তো তোমরা বলবে শোভনা নারায়ণ তিনি কোন শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত?
শোভনা নারায়ণ কোন শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত? অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। অশোকের কয়টি স্তম্ভ শিলালিপি বা প্রধান স্তম্ভ শিলালিপি পাওয়া যায়? তো অশোকের কিন্তু 7টি প্রধান স্তম্ভ শিলালিপি পাওয়া গেছে। সম্রাট অশোকের প্রধান 7টি স্তম্ভ শিলালিপি পাওয়া যায়। স্বকর্মসংস্থান প্রাপ্ত মহিলা সমিতি একটি বিখ্যাত সংগঠন, নিম্নলিখিত কোন রাজ্যের সাথে সম্পর্কিত? তো স্বকর্মসংস্থান মহিলা সমিতি বা সেওয়া, এই মহিলা সমিতিটি গুজরাটের সঙ্গে যুক্ত, গুজরাট রাজ্যে অবস্থিত। স্বকর্মসংস্থান মহিলা সমিতি বা সেওয়া মহিলা সমিতি, এটি কিন্তু গুজরাট রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ড্যাশে নীরজ চোপড়া প্রথম ভারতীয় হিসাবে জ্যাভলিন থ্রোতে স্বর্ণপদক জিতেছিলেন? তো এশিয়ান গেমস 2018 সালের এশিয়ান গেমসে নীরজ চোপড়া জ্যাভলিন থ্রোতে স্বর্ণপদক পেয়ে প্রথম ভারতীয় হয়েছেন। 2018 সালের এশিয়ান গেমস হয়েছিল কিন্তু ইন্দোনেশিয়ার জাকার্তাতে 2018 সালে এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল। নীরজ চোপড়া, যিনি 2020 সালে টোকিও অলিম্পিকে সোনা এবং 2024 সালে প্যারিস অলিম্পিকে রূপোর পদক পেয়েছিলেন। এ হিস্টোরি অব ব্রিটিশ ইন্ডিয়া বইটির লেখক কে? তো এ হিস্টোরি অব ব্রিটিশ ইন্ডিয়া, এই বইটি লিখেছেন জেমস মিলের লেখা বই এ হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের 280 নম্বর অনুচ্ছেদ অনুসারে ড্যাশ অর্থ কমিশন নিযুক্ত করা প্রয়োজন? তো কত বছর একটা অর্থ কমিশনের মেয়াদ কত বছর? তো একটি অর্থ কমিশনের মেয়াদ কিন্তু 5 বছর। তো ভারতীয় সংবিধানে 280 নম্বর অনুচ্ছেদ অনুসারে 5 বছরের জন্য অর্থ কমিশন নিযুক্ত করা হয়। মধ্যপ্রদেশ আদিবাসী লোককলা একাডেমি আয়োজিত লোকরং উৎসব প্রতি বছর ড্যাশ তারিখে শুরু হয় এবং 5 দিন ধরে চলে। তো লোকরং উৎসব এটি মধ্যপ্রদেশের একটি উৎসব, যেটি প্রতি বছর 26শে জানুয়ারি শুরু হয় এবং চলে 5 দিন ধরে। ঠিক আছে, তো লোকরং উৎসব প্রতি বছর 26শে জানুয়ারি শুরু হয় এবং এটি চলে 5 দিন ধরে। ট্রিপল বন্ড সহ একটি 4 কার্বন শৃঙ্খলকে বলা হয় ড্যাশ? তো ট্রিপল বন্ড সহ একটি 4 কার্বন শৃঙ্খলকে বলা হয় বুটাইন। অপশন এ বুটাইন। পরবর্তী প্রশ্ন, 2023 সালের মে মাসে কে কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশনার হিসাবে শপথ গ্রহণ করেন? তিনি বর্তমানেও এই দায়িত্ব পালন করে চলেছেন। তো তিনি হলেন প্রবীণ কুমার শ্রীবাস্তব। 2023 সালের মে মাসে কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশনার হিসাবে শপথ গ্রহণ করেন। কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশনার শান্তানাম কমিশনের সুপারিশের ভিত্তিতে কিন্তু স্থাপিত হয়েছিল। শান্তানাম কমিশনের সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল। ওক এবং বাদামি গাছ মূলত ভারতের ড্যাশ বনে পাওয়া যায়? তো ওক এবং বাদামি গাছ মূলত ভারতের পাহাড়ি বনে পাওয়া যায়। অপশন সি পাহাড়ি বন। কংগ্রেসের কোন অধিবেশনে দল 26শে জানুয়ারিকে পূর্ণ স্বরাজ দিবস হিসেবে পালনের আহ্বান জানিয়েছিলেন? তো কংগ্রেসের লাহোর অধিবেশন 1929। কংগ্রেসের লাহোর অধিবেশন 1929-এ 26শে জানুয়ারিকে পূর্ণ স্বরাজ দিবস হিসেবে পালনের আহ্বান জানিয়েছিল। 2023 সালে পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত বাণী জয়রাম কোন রাজ্যের বাসিন্দা? তো 2023 সালে পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত বাণী জয়রাম তিনি তামিলনাড়ু রাজ্যের বাসিন্দা। অপশন এ সঠিক উত্তর। তো দেখো 2024-25 সালে যে পদ্মভূষণ পুরস্কারগুলো দেওয়া হয়েছে সেগুলোর কিন্তু তোমরা একটু ভালো করে দেখে নেবে, কে কোন রাজ্যের বাসিন্দা এবং কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিল, এটা কিন্তু তোমাদের পরীক্ষা আসতে পারে। ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে
রাষ্ট্রকে তার নাগরিকদের বেকারত্ব, বার্ধক্য, অসুস্থতা এবং অক্ষমতার ক্ষেত্রে তার অর্থনৈতিক ক্ষমতা এবং উন্নয়নের সীমার মধ্যে জনসাধারণের জন্য সহায়তা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। তো এটি বলা রয়েছে ধারা 41। ভারতীয় সংবিধান গৃহীত হওয়ার সময় এতে 365টি অনুচ্ছেদ এবং কয়টি তফসিল ছিল? তো তখন মূল সংবিধানে ভারতের কিন্তু 8টি তফসিল ছিল, যেটা বর্তমানে বেড়ে হয়েছে 12টি। ঠিক আছে, তো ভারতীয় সংবিধানে বর্তমানে তফসিল সংখ্যা কিন্তু 12টি, কিন্তু মূল সংবিধানে তফসিল ছিল কিন্তু 8টি। তো সঠিক উত্তর হবে 8। ভারতের শেষ মুঘল সম্রাট ছিলেন কে? তো ভারতের শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। দ্বিতীয় বাহাদুর শাহ জাফর ছিলেন ভারতের শেষ মুঘল সম্রাট, যাকে ইংরেজরা রেঙ্গুনে কিন্তু নির্বাসিত করেছিল। ভারতের শেষ আর্থসামাজিক জাতিগত আদমশুমারি কখন পরিচালিত হয়েছিল? তো ভারতের শেষ আর্থসামাজিক জাতিগত আদমশুমারি পরিচালিত হয়েছিল 2011 সালে। 2011 সালে ভারতের শেষ আর্থসামাজিক জাতিগত আদমশুমারি পরিচালিত হয়েছিল। পদ্মা সুব্রমণ্যম কোন নৃত্য ধারার সাথে সম্পর্কিত? তো পদ্মা সুব্রমণ্যম তিনি একজন ভারতনাট্যম নৃত্যশিল্পী। পদ্মা সুব্রমণ্যম তিনি একজন ভারতনাট্যম নৃত্যশিল্পী। ঠিক আছে, দেখো, ভারতনাট্যম তামিলনাড়ু রাজ্যের শাস্ত্রীয় নৃত্য, মণিপুরি মণিপুর রাজ্যের শাস্ত্রীয় নৃত্য, কত্থক উত্তরপ্রদেশের শাস্ত্রীয় নৃত্য, ছৌ পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা রাজ্যের একটি নৃত্য। ঠিক আছে, ছৌ পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা রাজ্যের নৃত্য। ছৌয়ের উৎপত্তি পশ্চিমবাংলার পুরুলিয়া জেলার। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।